আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এগুলো নিয়ে আম, অল্প কিছু কথা বলবো এখানে। আপনারা দেখেন, আমি আগের ক্লাসেও বলেছি যে কালচারের যে কম্পোনেন্টস গুলো আছে, যেমন ধরেন রিচুয়ালস, রুলস, রিলেশনশিপ, প্র্যাকটিসেস, courtesies, expected behavior, beliefs, manner of interacting, thoughts, customs, communication। এর মধ্যে আরেকটি কম্পোনেন্ট আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই চিত্রে সংস্কৃতি এবং ভাষার মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্কের চারটি মূল উপাদান প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে সংস্কৃতি ভাষাকে সংজ্ঞায়িত করে এবং ভাষা সংস্কৃতিকে গঠন করে। এখানে বলা হচ্ছে যে সংস্কৃতি ভাষাকে আকার দেয় এবং ভাষা সংস্কৃতির অভ্যন্তরীণ ধারণাগুলোকে প্রতিফলিত করে। ভাষা হলো সাংস্কৃতিক এবং ব্যক্তিগত পরিচয়ের একটি প্রতীক। ভাষা আমাদের সাংস্কৃতিক পরিচয় এবং ব্যক্তিগত ভাবনার প্রতীক হিসেবে কাজ করে। নাম্বার থ্রি, সংস্কৃতি গোষ্ঠীগুলির মধ্যে পৃথক পৃথক দৃষ্টিভঙ্গি থাকে যা তাদের নিজস্ব সংস্কৃতির অভিজ্ঞতার উপর ভিত্তি করে হয়। প্রতিটি গোষ্ঠী, সংস্কৃতি গোষ্ঠী তার নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী পৃথিবীকে দেখে। নাম্বার ফোর, ভাষা হলো মাধ্যম যার মাধ্যমে মানুষ সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত করে সংস্কৃতিকে। ভাষার মাধ্যমে মানুষ তাদের সংস্কৃতি এবং জ্ঞানের স্থানান্তর ঘটায়। এই চারটি উপাদান সংস্কৃতি এবং ভাষার সম্পর্ককে গভীরভাবে ব্যাখ্যা করে, যা মানুষকে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন এবং সাংস্কৃতিক উত্তরাধিকার ভাগাভাগি করতে সহযোগিতা করে। ভাষার যে উৎপত্তি, এ ব্যাপারে যদি বলতে যাই তাহলে এখানে কতগুলো থিওরির কথা বলতে হবে। এখানে প্রথমে দেখেন বো ও থিওরি। বো থিওরি হচ্ছে মানুষ একদম মানুষের সৃষ্টির শুরু থেকেই তখন বিভিন্ন প্রাণীদের যে বিভিন্ন টোন আছে, এই টোনগুলোকে এরা ফলো করার চেষ্টা করে এবং এগুলোকে মিমিক করার চেষ্টা করে। সেইভাবে ভাষার উৎপত্তি বলে ধারণা করা হয়। সেই থিওরিটিকে বলা হয় বো ও থিওরি। আবার ডিংডং থিওরি আছে একটি। ডিংডং থিওরি হচ্ছে, এটা ধারণা করা হয় যে বিভিন্ন বস্তু থেকে যে শব্দ তৈরি হয়, সেই শব্দ থেকে মানুষ শব্দ তৈরি করার অনুপ্রেরণা পায়। সেভাবেও শব্দের উৎপত্তি বা ভাষার উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। এইটাকে বলা হয় ডিংডং থিওরি। আবার আদিবাসীরা যখন ফেল্ট সোরনেস বা হ্যাপিনেস, মানুষ যখন দুঃখ এবং কষ্টর অনুভূতি প্রকাশ করে, তখন কিছু শব্দ বের হয় মানুষ থেকে। সেখান থেকেও আস্তে আস্তে শব্দ সমষ্টি আবির্ভূত হয়েছে এবং ভাষার উৎপত্তি হয়েছে। এটি কি বলা হয় লালা থিওরি বা পোপো থিওরি বা আহ, ইয়ে হে হে থিওরি। এই ভাষার উৎপত্তির ব্যাপারে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, দেখা গেছে যে মানুষের মধ্যে ফক্স পি টু নামের এক 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 ধরনের জিন আছে। যে জিনের কারণে আম, মানুষ আহ, অর্থবোধক শব্দ বা ভাষা ব্যবহার করতে পারে। আহ, অন্যান্য ম্যামালসের মধ্যেও ফক্স পি টু আছে, কিন্তু সেগুলো মানুষের মতো এতটা উন্নত নয়। ধারণা করা যায়, যদি ধরেন মানুষের যে ফক্স পি টু জিন আছে, সে জিন যদি মানুষের জিন থেকে নিয়ে মানুষ থেকে নিয়ে এটা যদি অন্যান্য কোনো ম্যামালসের মধ্যে স্থানান্তর করা যায়, তাহলে সেই ম্যামালসও হয়তোবা ভাষা শেখার চেষ্টা করতে পারে বা ভাষা শিখতে পারে। এটা আমাদের বৈজ্ঞানিক অগ্রগতি এই জিনিসটিকে আমাদেরকে বলবে যে আসলে এটা কতটুকু পর্যন্ত এগোতে পেরেছে। অ্যানশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, আদিম ভাষা। আসলে ভাষার উৎপত্তি হয়েছে কখন থেকে? ধারণা করা যায়, অ্যানথ্রোপোলজিস্টরা বলেন যে প্রায় 3 লক্ষ বছর আগে পৃথিবীতে ভাষার উৎপত্তি হয়েছে। এখানে এই যে ভাষাটি আছে, এই ভাষার যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে এইভাবে বলা যায় যে দ্য ভার্বাল ল্যাঙ্গুয়েজ ইউজড মিনিংলেস টোনস টু মেক মিনিংফুল ওয়ার্ডস। অর্থাৎ এখানে আমরা যে টোনগুলো ইউজ করি, টোনের নিজস্ব কোনো অর্থ নেই আসলে। আমরা সেই টোনগুলোতে বিভিন্ন ধরনের মিনিং অ্যাট্রিবিউট করি, মিনিং ব্যবহার করি। একদম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এটাই যে আম, বিভিন্ন শব্দের আসলে কোনো অর্থ নেই। এই আমরা বিভিন্ন শব্দের মধ্যে অর্থের সংমিশ্রণ ঘটাই। এটাই হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। ল্যাঙ্গুয়েজ এবং হিউম্যান কাইন্ড, আমরা দেখেছি যে মানুষের মধ্যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কমিউনিকেশন মিডিয়া। অন্যান্য প্রাণীদের মধ্যেও কমিউনিকেশন আছে, তারাও কমিউনিকেট করে।
কিন্তু দে হ্যাভ এ লিটল ল্যাঙ্গুয়েজ। তাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটি মানুষের মতো ল্যাঙ্গুয়েজ বা ভাষার মতো ডেভেলপড নয়, উন্নত নয়। উম, এর মধ্যে আরেকটি পার্থক্য আছে যে হিউম্যান কনস্ট্রাক্টেড দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস রুলস। মানুষ নিজেরাই তাদের ভাষাকে তৈরি করেছে এবং তাদের রুল, এই যে ভাষার যে বিভিন্ন রুলস রেগুলেশন আছে এগুলোকে তৈরি করেছে। কিন্তু মানুষ ছাড়া অন্য যে প্রাণী আছে তারা যে ধরনের কমিউনিকেশন করে, তাদের যতটুকু ভাষা আছে সে ভাষাটি কিন্তু ইনেট, অর্থাৎ এগুলো বাই বার্থ। তারা জন্ম থেকে এটা ওরা পেয়ে আসছে, ওরা নিজেরা কোনো কিছু আহ, তৈরি করেনি বা নিজেরা এটাকে ডেভেলপ করেনি। ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটির কথা যদি ধরি তাহলে পৃথিবীতে বলতে গেলে 6,000 থেকে 7,000 ল্যাঙ্গুয়েজ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আহ, আহ, ভাষাভাষী ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যান্ডারিন চাইনিজ। প্রায় 84 কোটি মানুষ ম্যান্ডারিন চাইনিজ ভাষায় কথা বলে। হিন্দি ভাষায় প্রায় 36 কোটি মানুষ হিন্দি ভাষা ইউজ করে। ইংলিশ ভাষা প্রায় 34 কোটি মানুষ ইংলিশ ভাষাকে ইউজ করে। স্প্যানিশ ভাষা 33 কোটি মানুষ স্প্যানিশ ভাষা ইউজ করে। অন্যান্য আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন বেঙ্গলি, আরবিক, পর্তুগিজ, রাশিয়ান, জাপানিজ, জার্মান। তাদের স্পিকার সংখ্যা সেই তুলনায় উপরের আমি যেগুলো বর্ণনা করেছি সেগুলোর তুলনায় অনেক কম। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে পৃথিবীতে প্রায় 2,000টি ল্যাঙ্গুয়েজ আছে যাদের স্পিকার সংখ্যা 1,000-এর থেকেও কম। আমরা ল্যাঙ্গুয়েজ স্ট্যাটিস্টিক্স এর কথা যদি ধরি, আমি আগেও বলেছি পৃথিবীতে 6,000 থেকে 7,000 ল্যাঙ্গুয়েজ আছে। তাইলে আমরা মোটামুটি বলতে পারি যে 6,500 প্লাস ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে আছে। পৃথিবীতে সবচেয়ে প্রাচীন ল্যাঙ্গুয়েজ কোনগুলো? এর মধ্যে প্রাচীন ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যানথ্রোপোলজিস্টরা দেখেছেন ব্যাবিলনিয়ান ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত এবং ইজিপশিয়ান, এই ল্যাঙ্গুয়েজগুলো সবচেয়ে প্রাচীন। তবে তাদের বয়সও 5 থেকে 6,000 বছর আগের নয়। আমরা তার আগের যে ভাষাগুলো আছে সে ভাষার ব্যাপারে আমরা পরিষ্কার ধারণা আমাদের নেই। এর মধ্যে আমরা দেখেছি পৃথিবীতে এখন যতগুলো ভাষা আছে এর মধ্যে 40% ভাষা হচ্ছে এন্ডেঞ্জার্ড, বিলুপ্ত প্রায়, এগুলো যে কোনো মুহূর্তে বিলুপ্ত হয়ে যেতে পারে। এবং ধারণা করা যায় যে ইন দ্য নেক্সট 100 ইয়ার্স, আগামী 100 বছরের মধ্যে 90% ল্যাঙ্গুয়েজ উইল বি এক্সটিংক্ট। বর্তমানে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এর 90% ভাষা বিলুপ্ত হয়ে যাবে। প্রতি বছর 9টির মতো ল্যাঙ্গুয়েজ হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজকে আমরা কিভাবে দেখি? ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিম্বলস। সিম্বলস বা প্রতীক, এগুলো আসলে এই প্রতীকগুলো কি কি আছে, কি ধরনের প্রতীক আছে? আমরা যখন প্রতীকের কথা বলি, বিভিন্ন অবজেক্ট প্রতীক হিসেবে থাকতে পারে, ইভেন্টস থাকতে পারে, স্পিচ থাকতে পারে, টোনস থাকতে পারে, রিটেন ফর্মস থাকতে পারে, জেস্চার থাকতে পারে, উইচ হিউম্যানস অ্যাটাচ মিনিং। এবং এই সমস্ত সিম্বলের সাথে মানুষ বিভিন্ন ধরনের মিনিং প্রয়োগ করেই আসলে ভাষাটাকে তৈরি করে। এবং সিম্বলস অপারেট ইন চেঞ্জিং ফিল্ডস অফ সোশ্যাল রিলেশনশিপ। এই সমস্ত সিম্বলগুলো সোশ্যাল রিলেশনশিপের মাধ্যমে প্রকাশিত হয়। সিম্বলস আর মাল্টিভোকাল। সিম্বলস বিভিন্ন মানুষের কাছে একই সিম্বল বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে, অথবা একই সিম্বল অনেক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক গোষ্ঠী তারা ব্যবহার করতে পারে। ল্যাঙ্গুয়েজ কত ধরনের হতে পারে? আমরা যদি ল্যাঙ্গুয়েজকে কমিউনিকেশন প্রসেস হিসেবে ধরি তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলে ভাবি বা জানি সেটা হচ্ছে স্পিচ এবং রাইটিং, যেটা আধুনিক ভাষা বলতে আমরা যেটাকে বুঝি। কিন্তু প্যারা ল্যাঙ্গুয়েজও একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেগুলো স্পিচ বা রাইটিং ফরম্যাটে নেই। এর বাইরে যে সিম্বলসগুলো আছে, যে সিম্বলসের মাধ্যমে আমরা কমিউনিকেশন করি, সেগুলোকে বলা হয় প্যারা ল্যাঙ্গুয়েজ। যেমন কাইনেসিক্স, মানে বডি মুভমেন্টের মাধ্যমে যে সমস্ত আকার ইঙ্গিত আমরা করি সেগুলো এক ধরনের ভাষা, সেগুলোকে আমরা প্যারা ল্যাঙ্গুয়েজ বলি। টোন অ্যান্ড ক্যারেক্টার অফ ভয়েস, বিভিন্ন টোনের মাধ্যমে আমরা বিভিন্ন ভাষা প্রকাশ করি, বিভিন্ন অর্থ প্রকাশ করি। ক্লোদিং, মেকআপ, এগুলোর মাধ্যমে আমরা আমাদের কমিউনিকেশন আমরা সম্পূর্ণ করি, এই জন্য এগুলোকে প্যারা ল্যাঙ্গুয়েজ বলা হয়। প্যারা ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে? ফেসিয়াল এক্সপ্রেশন আছে, আমরা ফেসের বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করার চেষ্টা করি, এটা আমি কিছুক্ষণ পরে দেখাবো আপনাদেরকে। টোনস অফ ভয়েস, আমার ভয়েসের যে টোন আছে সে টোনের মাধ্যমেও আহ, উম, ভাষার কি অর্থ হতে পারে সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করি। জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্টাক্ট, চোখের যে কন্টাক্ট আছে সেই চোখের কন্টাক্টের মাধ্যমে আমরা অনেক কিছু প্রকাশ করার চেষ্টা করি। স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্টস, প্যাটার্নস অফ টাচ, আমরা যে টাচ করি এই টাচ
বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করতে পারে। এক্সপ্রেসিভ মুভমেন্টস, আমাদের যে মুভমেন্টের যে এক্সপ্রেশন আছে সেগুলোর মাধ্যমেও আমরা কমিউনিকেশন করি। সাইলেন্স, আমরা অনেক সময় বলি মৌনতাই সম্মতির লক্ষণ। সুতরাং এই সাইলেন্সটাও কিন্তু এক ধরনের ভাষা, এবং এগুলো সবগুলোই হচ্ছে প্যারাল্যাঙ্গুয়েজের অন্তর্গত। এই যে ছবিটা দেখেন, এটা হচ্ছে জেস্চার। এখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করবে, কিন্তু হেলিকপ্টার যখন ল্যান্ড করে তার আগে এত শব্দ থাকে যে নিচ থেকে যদি কেউ কোনো টেলিফোনেও কেউ কিছু বলে সে কিছু শুনবে না, বা জোরে শব্দ করলেও সে শুনবে না। সুতরাং এখানে বডি মুভমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, জেস্চারটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন হেলিকপ্টার ল্যান্ড করার জন্য নিচে যারা ক্রু আছে তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে হেলিকপ্টারটাকে ল্যান্ড করার চেষ্টা করছে। এটা একটা প্যারা ল্যাঙ্গুয়েজ। এই যে এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, একটাকে এই যে এই ছবিটা কি মিন করছে? এটা মিন করছে কুল, ইটস গ্রেট। আর এটা হচ্ছে ইয়েস, ওকে। এই ধরনের জিনিস কিন্তু প্রকাশ করছে, এগুলো হচ্ছে সিম্বল। এই সমস্ত সিম্বলগুলোকে আমরা প্যারাল্যাঙ্গুয়েজ বলি। এখানে যে ছবিটা আছে, এই ছবিটা কি মিন করছে? এই মিন করছে যে তারা হয়তো দুজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে আছে এবং তাদের মধ্যে গুড কমিউনিকেশন আছে। এটা একটা প্যারাল্যাঙ্গুয়েস্টিক সিম্বল। এটাও কিন্তু একটা সিম্বল। এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে গুড টার্ম আছে। এখানে বাম পাশে একটা ছবি আছে এবং ডান পাশে একটা ছবি আছে। বাম পাশের ছবিটাতে বোঝা যাচ্ছে যে তাদের দুইজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এটা এরা দম্পতি হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে। এখানে ডান দিকে যে আহ, দুইজন বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছে, এখানে বোঝা যাচ্ছে যে তাদের এই দম্পতির মধ্যে সম্পর্ক ভালো নয়, তাদের মধ্যে মান অভিমান চলছে। সুতরাং এই স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্টস গুলো দেখে কিন্তু আমরা কোনো কিছু আন্দাজ করতে পারি, বুঝতে পারি। এটাও কিন্তু একটা প্যারাল্যাঙ্গুয়েজ। এই যে ফেসিয়াল এক্সপ্রেশন গুলো আছে, স্পেশাল ফেসিয়াল এক্সপ্রেশন গুলোকে বলা হয় উইঙ্কিং। এই উইঙ্কিং গুলো কিন্তু মানুষ বিভিন্ন প্রয়োজনে, আহ, বিভিন্ন অবস্থানে মানুষ এগুলোকে ব্যবহার করে। হ্যাঁ, আপনি প্রত্যেকটা ফেসিয়াল এক্সপ্রেশন আপনি যদি দেখেন, আপনি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখানে এক একটা ফেসিয়াল এক্সপ্রেশন এক একটা মিনিং প্রকাশ করছে। সুতরাং এই জিনিসগুলোর মধ্যে কিন্তু কোনো রাইটিং নেই, কোনো স্পিচ নেই, কিন্তু শুধুমাত্র তাদের এই যে সিম্বলিক এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন থেকে আমরা বিভিন্ন ধরনের অর্থ বুঝতে পারি বা প্রকাশ করতে পারি। এগুলোকে বলা হয় উইঙ্কিং। এটাও একটা প্যারাল্যাঙ্গুয়েজ। সোশ্যাল ডায়ালেক্টস বা উপভাষা। উপভাষা হচ্ছে আমাদের, আমরা যদি বাংলা ভাষার কথা ধরি, ধরেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ভাষা প্রচলিত আছে। যেমন ধরেন চিটাগনিয়ান ল্যাঙ্গুয়েজ, সিলেটি ল্যাঙ্গুয়েজ, বরিশাল ল্যাঙ্গুয়েজ, নোয়াখালী ল্যাঙ্গুয়েজ। তাদের এক একটি ভাষা অন্য ভাষা থেকে সম্পূর্ণ আলাদা, অনেকটাই আলাদা। এবং এই সমস্ত ভাষাগুলোর মাধ্যমে মানুষ আঞ্চলিকভাবে কমিউনিকেশন করে, এবং এই এই ভাষাগুলোকে আমরা সোশ্যাল ডায়ালেক্টস বলি। এই সোশ্যাল ডায়ালেক্টসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের প্রত্যেকটা সোশ্যাল ডায়ালেক্টসকে মর্যাদা দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত। ল্যাঙ্গুয়েজ এবং জেন্ডার যখন আমরা বলবো, তখন আহ, আমাদের ধারণার মধ্যে কি আসে? আমরা দেখেছি নর্থ আমেরিকান সোসাইটিতে ম্যান অ্যান্ড উইমেন ইউজ ল্যাঙ্গুয়েজ ডিফারেন্টলি। মানুষ, নারী এবং পুরুষ, তারা বিভিন্নভাবে, ডিফারেন্টলি, ভিন্ন ভিন্নভাবে তারা ভাষা ব্যবহার করে। আমাদের বাঙালি সোসাইটিতেও তাই। আমরা সাধারণত দেখি মেয়েরা খুব সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ছেলেরা হার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এবং ছেলেদের মুখ থেকে সাধারণত স্ল্যাং ওয়ার্ডস বের হয় বেশি। মেয়েরা কিন্তু খুব বেশি স্ল্যাং ওয়ার্ড ইউজ করতে পারে না। সুতরাং আমরা যদি এক্ষেত্রে গবেষণা করে দেখি, এখানে খুব বেশি গবেষণা পত্র আমার কাছে নেই, থাকলে হয়তো বা গবেষণা থেকে আপনাদেরকে বলতে পারতাম। আসলে কিন্তু আমার যেটা আহ, ধারণা, যে আমাদের সোসাইটিতে নারী এবং পুরুষের মধ্যে ভাষার ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য আছে। আর উইমেন মোর পলাইট দেন ম্যান, আমার কাছে মনে হয় এটা পৃথিবীর যে কোনো দেশে আমরা যাব, উইমেনরা অনেক সফটলি বাক্য ব্যবহার করে, এবং এরা খুব পোলাইটলি ভাষার ব্যবহার করে। ল্যাঙ্গুয়েজ, ন্যাশনালিজম অ্যান্ড ইথনিসিটি। আমরা যদি লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম দেখি, যে আহ, ভাষা আন্দোলন, ভাষা নিয়ে আন্দোলন করা, ভাষার অধিকার আদায় করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা বলি, আমরা প্রথমত আমরা বাংলাদেশের উদাহরণই দিতে পারবো। যে আমাদের
যে 21শে ফেব্রুয়ারিতে যে ভাষার আন্দোলন হয়েছিল এবং বাঙালি ছাত্র জনতা যারা মৃত্যুবরণ করেছিল, শহীদ হয়েছিল, তাদের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে পাকিস্তানিরা যে বাংলাদেশিদের উপর তাদের প্রথমে কালচারের উপর আক্রমণ শুরু করেছে, এটা যখন মানুষ বুঝতে পারলো তখন মানুষ প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এবং আস্তে আস্তে এই আহ, উম, ভাষার আন্দোলনটা আস্তে আস্তে ছড়িয়ে গেল এবং নানান আন্দোলনের মাধ্যমে একসময় আমরা 1971 সনের মুক্তিযুদ্ধে অবতীর্ণ হই। এইটার পিছনে ভাষা আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের মানে যে যারা ট্রাইবাল কমিউনিটি আছে তাদেরও ভাষা আছে, তাদের প্রত্যেকটি ভাষাকে আমাদের সম্মান দেওয়া উচিত, মর্যাদা দেওয়া উচিত। তাদের প্রত্যেকের ভাষায় তাদের নিজ নিজ পড়াশোনার বিষয়বস্তুগুলো লিখিত হওয়া উচিত। এবং এই পৃথিবীর প্রত্যেকটা ইথনিসিটিতেই কিন্তু ভাষার গুরুত্ব আছে। সুতরাং কোনো ভাষাকে আমরা অবহেলা করতে পারি না, প্রত্যেক ভাষাকে আমাদের মর্যাদা দেওয়া উচিত। এইটি বাংলাদেশের শহীদ মিনার দেখতে পাচ্ছেন, এটা ভাষা আন্দোলনের প্রতীক। আমরা এটা দেখতে পাচ্ছি এখানে স্বাধীনতা স্মৃতিসৌধ, 71-এ যারা শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছিল দেশের স্বাধীনতার জন্য, তাদের স্মৃতিতে এই স্বাধীনতা স্মৃতিসৌধ। আর সর্বশেষে আমরা 1971 সনের 16ই ডিসেম্বর এই পতাকাটি আমরা অর্জন করি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এটার গোড়াপত্তন হয়েছিল ভাষা আন্দোলন থেকে। সুতরাং ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইথনিসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার আজকের আলোচনা এতটুকুই। আশা করি আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আহ, ভাষা এবং সংস্কৃতি নিয়ে ছোট্ট একটা আলোচনা করেছি। আপনারা আলোচনাটি বুঝতে পারবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আহ, আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো জানাতে পারেন, আপনাদের প্রশ্নগুলো। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় এই ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।